গুড মর্নিং। এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে মুমাল আরটিডিসিরই একটা হোটেল, এবং এখানেই আমরা আজকে রাত্রেটা ছিলাম জয়সালমীরে। আর এখান থেকে আমরা বেরিয়ে আজকে এখান থেকে চেক আউটও করে দেবো। চেক আউট করে আমরা এখান থেকে জয়সালমীর থেকে বেরোবো বড়াবাগের দিকে, তাই তো? বড়াবাগ যাব। বড়াবাগ এখান থেকে বেশি দূর নয়, 3 কিলোমিটারের মতো পড়বে। তবে আজকে একটা স্পেশাল ব্যাপার, আজকে হোলি। তো হোলি হওয়ার জন্যে কিন্তু জয়সালমীরের বেশিরভাগ জায়গায় কিন্তু বন্ধ আছে, হাভেলি থেকে শুরু করে ফোর্ট থেকে শুরু করে সব জায়গাগুলোই বন্ধ আছে। তো সেই জন্যে আজকে সোনার কেল্লাটা আর দর্শন করা হবে না। এখান থেকে চেক আউট করে আমরা স্যান্ড ডিউন্সে যাব। আর স্যান্ড ডিউন্সে আজকে ইভিনিং থেকে প্রোগ্রাম আছে, ওখানে যে সমস্ত ডান্স প্রোগ্রাম আছে কিংবা ক্যামেল রাইড আছে, সন্ধ্যে থেকে শুরু হয়ে যাবে। আর আমার গাড়িটা এখানে পার্ক করা আছে, তো আমার গাড়িটা একটু নোংরাও হয়েছে, তো ইচ্ছা আছে যে গাড়িটা আজকে একটু পরিষ্কার করে নেবো, এমনি একটু ওয়াটার ওয়াশই করবো। তো চলো গাড়িটা এখন পরিষ্কার করে নিই। আচ্ছা, আমরা ভাবছিলাম যে প্রথমে জয়সালমীর ফোর্টটা দেখবো কি দেখবো না, কিন্তু তারপর ঠিক করলাম যে হোটেল থেকে বেরিয়ে 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই ছিল জয়সালমীর ফোর্টটা। জয়সালমীর ফোর্টটা এই বাদিকেই দেখাচ্ছে। এটাই হচ্ছে আমাদের সোনার কেল্লা। এবার দেখি এটার ভেতরে এন্ট্রি পাওয়া যায় কি না। চলো, আজকে সোনার কেল্লা এলাম। আজকে পুরো সবাই হোলিতে ব্যস্ত, জলও ছেটাচ্ছে, পুরো রঙে মেখেও গেছি। এটা ওই যে রাস্তাটা আছে ওখান থেকে আমরা ডান দিক নিলাম, ডান দিক নিয়ে আবার ডান দিক নিতে হবে, দিয়ে তারপর একটা জৈন মন্দির পড়বে। এটা কি জৈন মন্দির? হ্যাঁ, এটা জৈন মন্দির। ওই যে সরু গলি, গলির মধ্যে চলে এসেছি। এবার এই গলির মধ্যে দিয়ে গিয়ে আমরা দেখি যদি একটু টপ ভিউ পাওয়া যায় উপর থেকে, কারণ সোনার কেল্লার আজকে সমস্ত দোকানই বন্ধ আছে। একটা ভিউ পাওয়া গেল। আমরা যেমন 15 বছর আগে এসে পুরোটা ঘুরেছিলাম, সেটা আজকে পাবো না, সেটা আজকে পাবো না, কিন্তু একটা অন্যরকম ফিল হচ্ছে। হ্যাঁ, পাকা রং লাগিয়ে দিল, উঠছে না। ফাঁকা রং লাগিয়েছে, ওর চেয়ে একটু রঙে গেছে। ওর পিতারও মাথায় একটু রং, আর আমার মাথায় কিরকম রং আছে না আছে, আমার পিঠেও তো রং আছে না, দেখো তো। ভরে গেছে, পিঠটা পুরো ভরে গেছে। আজকে একটা হোলি অকেশনে, একটা হোলি প্লেসে এসে খুব ভালো লাগছে। বিশেষ করে অর্চিকে আমাদের দেখা নিচ্ছিল। সোনার কেল্লার সাথে আমাদের অনেকের ছোটবেলা জড়িয়ে আছে, তো সোনার কেল্লা সিনেমা দেখা, ফেলুদা, মুকুল, এই সমস্ত জিনিসগুলো জড়িয়ে আছে। তো এখানে এসে হোলি খেলছি, দুর্দান্ত লাগছে। আজকে আমি অ্যাভয়েড করছিলাম যে আজকে জয়সালমীর ফোর্ট মানে সোনার কেল্লায় আসবো কিনা, কিন্তু আলটিমেটলি এসেই ছাড়লাম এবং খুবই ভালো লাগলো। এবং এরকম মুহূর্তটা হয়তো মিস করলে খারাপই লাগতো। এখানে একটা কামান রাখা আছে, অর্চিও কামানের ওপর উঠে পড়েছে। সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আর এই যে হচ্ছে জয়সালমীর সিটির ভিউ, পুরো সিটিটা সুন্দর দেখা যাচ্ছে। জয়সালমীর ফোর্টটাও দেখা যাচ্ছে, সুন্দর লাগছে এখানটা। আর এই যে একদম টপ ভিউ বলা যেতে পারে, এটা দারুণ লাগছে। আজকে সেরকম ভিজিটার্সও নেই, সুতরাং নিজেদের মতো করে ঘোরা যাচ্ছে আর এনজয়ও করা যাচ্ছে। সোনার কেল্লা থেকে বেরিয়ে এসেছি, এখন আমরা ফোর্ট থেকে বেরিয়ে গাড়িতে বসে গেছি। প্রচণ্ড গরম বাইরে, ইনফ্যাক্ট গাড়ির ভেতরটা আরও গরম হয়ে গেছে। তো আপাতত ব্লোয়ারটা চালিয়ে দিয়েছি, এতে হালকা একটু গরম বাতাসটা বাইরের দিকে বেরিয়ে যাবে। তারপর কিছুক্ষণ বাদে আমরা এসিটা চালাবো। আচ্ছা, সোনার কেল্লা একটা জিনিস বলার ছিল, সোনার কেল্লা থেকে যখন আমরা নামছি নিচের দিকে, তখন যে পাথরটা আছে না, সেটা ওঠার সময় রিয়েলাইজ করেছিলাম যেহেতু আবির পড়েছে না, তো ওই পাথরটা অনেকটা পিচ্ছিল হয়ে গেছে। সুতরাং আমি দুবার হড়কাবার চান্স ছিল, হড়কে যাচ্ছিলাম, তো হড়কাতে বেঁচে গেছি, কিন্তু বেশ স্লিপারি সারফেসটা হয়ে গেছে। আমরা এখান থেকে বড়াবাগ যাব। এখন আমরা চলে এসেছি বড়াবাগে। আর বড়াবাগটা মেনলি 4:30 থেকে 6টার মধ্যে এলেই ভালো হয়, কারণ এখানে সানসেট যেটা হয় সেই সানসেটের স্টানিং বিউটি এখান থেকে দেখতে পাওয়া যায়। আদার দ্যান দ্যাট এটা হচ্ছে রাজাদের ছত্রি বলা যেতে পারে এটাকে।
সুন্দর দেখতে। বাড়াবাগে আমরা এসে গেছি। এবার এই জায়গায় প্রচুর ছোট ছোট মানে সাইজের ছোট লাগছে ঠিকই, কিন্তু এগুলো বড় ছাত্রী, রাজার ছাত্রী এখানে আছে। আর এখান থেকেই সামনের দিকে গেলে সূর্যাস্ত জায়গাটা পাওয়া যাবে। এবার আমার মনে হয় না যে এই সময় আসাটা, মানে দুপুরবেলা আসাটা খুব একটা বেনিফিট হবে, কারণ 150 টাকা করে টিকিট নিয়েছে, 3 জনের 450 টাকা, গাড়ির কোনো চার্জ নেয়নি। কিন্তু আমার মনে হয় না যে এখানে দুপুরবেলা এসে কোনো লাভ আছে। যদি বিকেলবেলা 150 টাকা টিকিট কেটে যদি সূর্যাস্ত দেখতে আসেন তাহলে ঠিক আছে, আদার দেন দ্যাট আমার মনে হয় না সেরকম কোনো ভ্যালু এডিশন হলো আমার এসে। এখন আমরা ভাবছিলাম যে কুলধারা যে ভিলেজটা আছে সেটা যাব, কিন্তু যা রোদের অবস্থা, যা দাবদাহ, আমার মনে হচ্ছে না যে কুলধারা ভিলেজে যাওয়াটাও কোনো বুদ্ধিমানের কাজ হবে না। এবং সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব, অবশ্যই লাঞ্চ করে কোনো একটা রেস্টুরেন্টে যাবো, তাই না? তো লাঞ্চ করব, দিয়ে তারপর এখান থেকে আমরা তারকমাতা টেম্পলের দিকে যাব। এটা এখনও প্ল্যান হয়ে আছে, আমি জানি না, প্ল্যান মে চেঞ্জ, কারণ সবসময় প্ল্যান চেঞ্জ হচ্ছে আমাদের। কারণ সকালবেলা আমরা ভেবেছিলাম যে জয়সালমীর ফোর্ট যাব না, সেটা আমরা গেছি। তো দেখা যাক আমাদের ভাগ্য কোন দিকে নিয়ে যায়। বাড়াবাগ থেকে আমরা বেরিয়ে হনুমান সার্কেলে চলে এলাম। হনুমান সার্কেলে আমরা ওখানে একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়ে গেছিলাম। ইনফ্যাক্ট আজকে রাজস্থানে যেহেতু হোলি বা দোল, সেই জন্য বেশিরভাগ রেস্টুরেন্টই বন্ধ, কিন্তু ওখানে লাকিলি একটা রেস্টুরেন্ট খোলা পেয়ে গেলাম। এবং ফর্চুনেটলি ওটা বাঙালি রেস্টুরেন্ট, প্রিন্স রেস্টুরেন্ট। তো সেখানে যিনি মালিক তিনিও বাঙালি, এবং আমরা সমস্ত কিছু বাঙালি খাবার দাবারই খেলাম বলা যায়। ভাত খেলাম, মুগের ডাল খেলাম, আলু পোস্ত খেলাম, চিকেনের একটা আইটেম, মাটনের লাল মাছ খেলাম, খুব ভালো রান্নাবান্না করেছিল। এবং তারপর আমরা লস্যি টস্যি খেলাম। লস্যি খাইনি, ও মনে হয় বাটার মিল্ক খেলি, তাই না? তুই বাটার মিল্ক খেলি আর আমি ফ্রেশ লাইম সোডা খেলাম। এসব খেয়ে টেয়ে আমরা পুরো পেটও ভরে গেছে, মনও ভরে গেছে বাঙালি খাবার খেয়ে। তো আমরা হনুমান সার্কেল থেকে যখন বেরোলাম তখন 2:35-40 বেজে গেছে। তো সেখান থেকে আমরা ঠিক করলাম যে তানতমাতা মন্দিরে যাব, কিন্তু ওই তানতমাতার মন্দিরটা এখান থেকে 120 কিলোমিটারের মতো, 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টার মতো টাইম লাগবে। তারপর আমরা ওখান থেকে স্যান্ড ডিউনস সামধানিতে আসার প্রোগ্রাম ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ওখানে 2 ঘন্টা যেতে লাগবে, তারপর ওখানে আধ ঘন্টা 40 মিনিট যাই হোক থাকবো মন্দিরে, তারপর ওখান থেকে ফিরবো, আরও 1.5 ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে। তো আলটিমেটলি 5টা বেজে যাবে। কিন্তু সামধানিতে প্রোগ্রাম শুরু হচ্ছে, মানে যে সাফারির যে প্রোগ্রামটা সেটা 5টা থেকে শুরু হয়ে যাচ্ছে, তো ডেফিনেটলি দেরি হয়ে যাবে। তো আমরা তো সেই সাফারি প্রোগ্রামটা মিস করতে চাইছি না। তো সেই জন্য আমরা তানতমাতা মন্দিরে যে যাওয়ার প্ল্যানটা সেটা ড্রপ করলাম, এবং এখন আমরা স্যান্ড ডিউনস সামদানিতে যাচ্ছি। এবং সেখানে 1-1.5 ঘন্টা হয়তো ওয়েট করতে হবে, তারপরেই আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। স্যান্ড ডিউনস যাওয়ার পথে হঠাৎ করে রাস্তায় দেখি কিছু কাঁচের, মানে ভাঙা কাঁচের বোতল পড়ে আছে। তো কোনো মতে গাড়িটাকে ডান দিক বাঁ দিক করে যে কাঁচের বোতলটা আছে বা ভাঙা কাঁচগুলো আছে সেটাকে এড়াতে পেরেছি। এবার এই ঘটনাটা দেখার পর সোনার কেল্লায় যে ফেলুদা গাড়িটা যখন জয়সালমীরের দিকে যাচ্ছিল, তখন ওরকম রাস্তায় কিছু ভাঙা কাঁচের শিশি পড়েছিল, এবং সেইটা কাটাতে না পেরে গাড়িটা যথারীতি পাংচার হয়ে যায়। তো সেই সমস্ত ঘটনাগুলো মনে পড়ে যাচ্ছিল। আর আমরা এখন মরুভূমির কাছে চলে এসেছি। অসংখ্য উট দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছে, আমাদের পিঠে করে নিয়ে যাবে বলে। আর আমরা এখন এখানে টিউটার নিয়ে নিই, কারণ সামধানি হোটেলের দিকে যাব আমরা আরটিডিসির। আর এই উল্টো দিকে করাতে একটা অদ্ভুত জিনিস, রাস্তার ওপরই একটা গাছ অদ্ভুতভাবে আছে, এবং খুব ভালো লাগছে যে গাছটাকে ওরা কাটেনি, রাস্তাটাকে চওড়া করেছে ঠিকই, কিন্তু গাছ কাটেনি। এই হচ্ছে আরটিডিসি সামদানি হোটেল। এই আমরা ঢুকিয়া গেলাম। দুটো উঠে আমরা 3 জন বসে আছি। প্রথমটায় আমি আর আমার অর্ধাঙ্গিনী,
আর ওর কিন্তু সুবিধা আছে, ও সামনে একটা কিরকম একটা আছে জিনিস সেটা ধরে আছে, আমার কিছু নেই, পুরোটাই ব্যালেন্সের এরকম করতে করতে যাচ্ছি টাউন 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 করে, পুরো টম অ্যান্ড জেরির মতো। আর পিছন দিকে অর্চি বসে আছে। মরুভূমির মধ্যে প্রবেশ করলাম। ওঠার সময় ঠিক আছে, এরকম উঠছে সেটা ম্যানেজ হয়ে যায়, কিন্তু তারপরে যে সিচুয়েশনটা হয় সেটা হচ্ছে যে এদের গায়ে প্রচুর মাছি বসে, তো সেই মাছিগুলোকে তাড়াবার জন্যে এরা অনবরত গাটাকে এরকম করে ঝাড়তে থাকে। তো গাটা যখন ঝাড়তে থাকে তখন প্রচণ্ড অসুবিধা হয়, মানে এই পড়ে যাবো সেই পড়ে যাবো, মানে পরিমরি অবস্থা হয়। তো সেই জন্যে ওই সময়টা একটু স্টেবল করে নিতে হয় নিজেকে, তারপর ঠিক হয়ে যায়। কিন্তু তোর কষ্ট হচ্ছে কি করছে? शाहरुख खान नाम क्या? शाहरुख खान नाम शाहरुख खान? और इसका नाम क्या है? এটা কি? सलमान खान আরে শাহরুখ পেছনে আর সালমান সামনে, মানে উটগুলোর নাম এখানে। বজরঙ্গী ভাইজানের শুটিংটা এখানেই হয়েছিল। আচ্ছা, আমাদের সালমান খান তো এই আমার নেটটা ক্রস করে দেবে না তো? এটাও তো সালমানই নাম। ये भी जाएगा नेट क्रॉस करके? হচ্ছি फोन दिखे ফোনের দিকে দেখ। ও অর্ধেক বাংলা জানে আমাদের। দেখ মা অলরেডি পৌঁছে লেগে গেছে। দেখ এই দুটো উট একটু রেস্ট নিচ্ছে আর সূর্য অস্তাচলে চলে গেছে। তো এখন আমরা এখান থেকে বেরোবো আর একটু থেকে আর একটু সময় কাটিয়ে। এবার এই উটের নামাটা অদ্ভুত টাইপের। নামলাম, চলো। সবাইকে গুড মর্নিং। এখন আমরা দাঁড়িয়ে আছি আরটিডিসি হোটেলে। এই হোটেলের উল্টো দিকেই জাস্ট থর মরুভূমি, আর একদম সুদূর প্রসারিত থর মরুভূমি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখন 10:30টার মতো বাজে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে 120 কিলোমিটার সোজা। এখানেই হচ্ছে তানত মাতা টেম্পল, যে মন্দিরটা আছে, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। কিন্তু এই মুহূর্তে সমস্যাটা হচ্ছে এই যে জয়সালমীর কিংবা রাজস্থান যাই বলুন না কেন, পুরো জায়গাটাতেই রোদ এত বেশি এবং টেম্পারেচার এতটা রাইজ করছে দিনের বেলাতে যে আমরা এই 120 কিলোমিটার যাওয়া, তারপর 120 কিলোমিটার আসা, তারপর সেখান থেকে আবার টুয়ার্ডস যোধপুর যাওয়া, কারণ আজকে আমাদের যোধপুর যাওয়ার প্ল্যান তো রয়েছে। তো যোধপুর যাওয়া, তো এই প্ল্যানটা আমার মনে হচ্ছে একটু হেক্টিক হয়ে যাবে। তো সেই জন্যে আজকে তানত মাতা টেম্পল যে ল্যান্ডটা আছে সেটাকে আমরা ড্রপ করব, এবং ড্রপ করে আমরা টুয়ার্ডস জয়সালমীর সিটির দিকে যাব। দেখুন উট যাচ্ছে, এখানে উট একদম গরুর মতো ঘুরে বেড়ায়। তো আমরা আজকে যাব জয়সালমীরে। জয়সালমীরের সিটিতে একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা করে আমরা সেখান থেকে টুয়ার্ডস যোধপুর যাব। যোধপুরে যদি আজকে পসিবল হয় কোনো সাইট সিইং, মানে প্যালেস ট্যালেস বা ফোর্ট টোর্ট যদি পারি তো দেখে নেবো, আর তারপর আমরা যোধপুরে হোটেলে চেক ইন করে যাব। যোধপুরেও কিন্তু আরটিডিসিতেই আমরা বলে রেখেছি ফর অ্যাকোমোডেশন, ঠিক আছে, ওখানে বুক করা আছে। তারপর যোধপুর থেকে আমরা জানি না কোন দিকে যাব, কারণ এখনো অবধি প্ল্যান নেই। তো সেটা ওখানে গিয়ে আমরা ডিসাইড করব যে যোধপুর থেকে ফার্দার কোন জায়গায় যাব। তো আজকে জার্নিটা এখানেই শুরু করি, ঠিক আছে? না, তোমরা যখন এসেছিলে তখন কেমন ওয়েদার ছিল রাজস্থানে? রাজস্থানের ওয়েদার ভালো ছিল, আমরা ডিসেম্বরে এসেছিলাম। হ্যাঁ, ডিসেম্বরে ভালো, সকালবেলাটা নেয়ার মতো গরম ছিল আর রাতে ঠান্ডা, ভালো ওয়েদার। রাজস্থানে আসা সব থেকে ভালো সময় কি মনে হয় তোমার? রাজস্থান যদি আসতেই হয়, ঘুরতেই হয়, তাহলে সব থেকে ভালো সময় হচ্ছে ডিসেম্বর 15-এর পর থেকে জানুয়ারি 15 অবধি। সব জায়গায় খুব ভালো ওয়েদার পাবেন। এছাড়া আদার দ্যান দ্যাট আপনি আসতে পারেন, কিন্তু এই গরমটা যদি সহ্য করার ক্ষমতা থাকে, কারণ এখন তো অলরেডি মার্চ মাস পড়ে গেছে, প্রচণ্ড গরম দুপুরবেলাটা, ইনফ্যাক্ট এখন প্রচণ্ড গরম। আর 10:30 11টার পর থেকে আনবিয়ারেবল হিটটা, মানে গরমটা বাড়তেই থাকে। মার্চ মাসের গরমে
রাজস্থান অ্যাভয়েড করাই ভালো, কারণ অনেক জায়গায় আমরা অ্যাভয়েডও করছি এবং মনে হচ্ছে যে বেশি ধকল হয়ে যাবে। আর সব থেকে বড় জিনিস, এই সময় যদি আসেনও, যদি ভুল করে আমাদের মতো কিছু পাগল তো থাকতেই পারে যারা মার্চ মাসে আসার ডিসাইড করেছে, তো তারা যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক সময় সময় জল খাবেন। মানে শরীরটাকে আর্দ্র রাখাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আমি দিল্লিতে থাকি, দিল্লিতেও গরমকালে যে জিনিসটা আমি করব বা আগেও করেছি জুলাই মাসে যখন এসেছিলাম তখন থেকে, যে শরীরটাকে সবসময় আর্দ্র রাখার জন্যে জল খেয়ে যেতে হচ্ছে। কারণ একটু বাদেই কী হচ্ছে না, এই জিভের এই জায়গাটা যেন শুকিয়ে যায়, তো খুব অসুবিধা হয় তখন। তো যাই হোক, ওইসব তো কথা চলতেই থাকবে। এখন আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা জয়সালমীরের দিকে যাচ্ছি। জয়সালমীরেই আছি, কিন্তু জয়সালমীর সিটির দিকে এখন যাচ্ছি। সিটির দিকে ছোট একটা দুটো কাজ আছে, সেই কাজগুলো সেরে আমরা যোধপুরের দিকে রওনা হব। রাস্তা ওভারঅল ভালো এবং বাঁদিকে অনেকগুলো হোটেল আছে, পরপর রিসর্ট আছে। সেগুলো সবকটা অপারেটিভ নয়, কারণ শোনা যাচ্ছে যে মার্চ মাস যেহেতু পড়ে গেছে, 50% থেকে 60% যে হোটেলগুলো আছে সেগুলো আপাতত বন্ধ হয়ে গেছে এবং এখন হয়তো 5-6 মাস বন্ধও থাকবে। তারপর আবার শীত যখন পড়তে শুরু করবে তখন এই হোটেলগুলো আস্তে আস্তে খুলতে শুরু করে। তবে আমরা যে আরটিডিসিটায় ছিলাম সেটা কিন্তু এখনও বন্ধ হয়নি। ইনফ্যাক্ট এটা সারা বছরই খোলা থাকে, কিন্তু সারা বছর এদের কাস্টমার হয় না। মানে আগামী 6-7 মাস হয়তো এরা কোনো কাস্টমার পাবেই না বলা যায়। তো খোলা থাকবে, কিন্তু এসে আপনাদের সেরকম কিছু প্রফিটেবল হবে না ব্যাপারটা, কারণ প্রচণ্ড গরম। ঠিক আছে, আর এবছর গরম ভালোই পড়বে, এবছর ভালোই গরম পড়বে, কারণ যে পরিমাণ ঠান্ডা পড়েছিল সবাই বলে আবার গরমও সেই পরিমাণ পড়বে। হ্যাঁ, কলকাতাতে তো ঠান্ডা পড়েই ছিল, দিল্লিতে তো 3 ডিগ্রি হয়ে গেছিল। পালাম বলে যে জায়গাটা আছে সেখানে 3 ডিগ্রি হয়ে গেছিলো, ওটা এয়ারপোর্টের কাছে। আমি যে জায়গাটায় থাকি ইস্ট অফ কৈলাসে 5 ডিগ্রির মতো হয়ে গেছিলো একদিন কি 2 দিন হয়েছিল এরকম, 5-6 ডিগ্রির মতো হয়ে গেছিলো। তো আনবিয়ারেবল ঠান্ডা হয়, আনবিয়ারেবল, মানে জাস্ট কিছু করার থাকে না, মনে হয় যেন চাদর মুড়ি দিয়ে চুপচাপ বসে থাকি। আর এবারে আমি সব থেকে বড় জিনিস করেছি সেটা হচ্ছে, সবাই বলেছিল যে ঘরে একটা রুম হিটার কেনো, কিন্তু আমি রুম হিটার কিনিনি। মানে জাস্ট শীতটাকে এনজয় করার জন্যে এবং শীতটাকে কতদূর আমি এনজয় করতে পারি বা সহ্য করতে পারি সেটা টেস্ট করার জন্যে আমি এবারে রুম হিটার কিনিনি। তবে আমার মনে হচ্ছে যে নেক্সট ইয়ারে রুম হিটার কিনতেই হবে, কারণ এতটা ঠান্ডা সহ্য করা যায় না। জয়সালমীরে পৌঁছে এখানে দ্য কাফে বলে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম। এখানে আজকেও আমরা লাল মাছ খাওয়ার লোভ সামলাতে পারিনি, লাল মাছ খেয়ে নিয়েছি এবং তার সাথে চিকেন খেয়েছি, জয়সালমীর চিকেন, এবং তার সাথে তন্দুরি রুটি, রাইস যেরকম থাকে। এছাড়া বাটার মিল্ক এখানে ফেমাস, তো বাটার মিল্কটাও খেয়েছি। দিয়ে আমরা এখন এখান থেকে যোধপুরের দিকে রওনা হব। আচ্ছা, আমরা এখন জয়সালমীর থেকে বেরিয়ে গেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেল। আর জয়সালমীর থেকে যোধপুরের দূরত্ব 270 কিলোমিটারের মতো, 4.5 ঘন্টার মতো সময় লাগবে। তো এখন অলরেডি আমরা 45 মিনিটের মতো চলে এসেছি, আর 220-30 কিলোমিটারের মতো বাকিও আছে। এবার জয়সালমীর থেকে যোধপুর যাওয়ার যে রাস্তাটা খুবই সুন্দর, ফ্যান্টাস্টিক রাস্তা। 80-90 স্পিডে আমি ক্রুজ করছি গাড়িটাকে, এবং গাড়িতে এখন তেল যথেষ্ট পরিমাণে আছে। আমার মনে হয় যা তেল আছে তারতে আরও 400-450 কিলোমিটার চলে যাওয়া উচিত। দেখা যাক, লেট আস সি। যখন তেলের কাঁটাটা আস্তে আস্তে 2-3টে বা 4টের ঘরে এলে আমি নেবো না, 3টের ঘরে 2টোর ঘরে এলেই তেলটা ভরবো বলে ঠিক করেছি। যোধপুর আর এখান থেকে 80 কিলোমিটারের মতো বাকি আছে, যেতে হয়তো আর 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আর এই রাস্তাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 125, খুব সুন্দর রাস্তা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই রাস্তাটায় কোনো ঝামেলা নেই, কিন্তু মাঝে মাঝে গরু এসে যাচ্ছে আর কি, এবং গরুগুলো রাস্তা পার হচ্ছে বা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, তখন একদম স্লো করে দিতে হচ্ছে, আস্তে করে গরুটাকে কাটিয়ে আবার বেরিয়ে যেতে হচ্ছে। আর আরেকটা জিনিস ভালো হচ্ছে, সেটা হচ্ছে যে এই রাস্তায় যারা গাড়ি চালাচ্ছে তারা কিন্তু কেউ র্যাশ ড্রাইভিং করছে না, সবাই 80-90 স্পিডের মতো করেই কিন্তু গাড়ি চালাচ্ছে। মানে এটা ভদ্রলোকদের রাস্তা বলা যায়। এবং তারপরে আরটিডিসির যে হোটেলটা আছে সেখানে আমরা পৌঁছে যাব। আর এখন বাজে 5:20 মতো বাজে। তবে মাঝখানে যদি কোথাও সময় সুযোগ পাই, যদি কোনো ভালো ধাবা বা রেস্টুরেন্ট টাইপের কিছু পাই, তাহলে সেখানে চা খেয়ে নেবো।